ওয়েলকাম সবাইকে কেমিস্ট্রি উইথ এইচজেএম চ্যানেলে। আমরা আজকে অণুর আকৃতি বা আয়নের আকৃতি নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা অণুর আকৃতি বা আয়নের আকৃতি সহজে নির্ণয় করতে পারবো সেটা নিয়ে আমাদের আজকের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা বিভিন্ন রকম থিওরি দেখেছি, আমরা লুইস তত্ত্ব দেখেছি, ভিভিটি তত্ত্ব দেখেছি। লুইস তত্ত্বতে আমাদের সব কিছু তো ব্যাখ্যা করতে পারে না, কিন্তু ভিভিটি তত্ত্ব দেখেছি যে আমরা দুটো অ্যাটমিক অরবিটালের বিভিন্ন অ্যাটমিক অরবিটালের মধ্যে কী হয়, ওভারল্যাপিং হয় একটা নতুন অরবিটাল সৃষ্টি হয়। তো তারপরে আমরা একটা তত্ত্ব আছে আমাদের VSEPR, এই যে তত্ত্বটা আছে এই তত্ত্ব থেকে আমরা অণুর আকৃতি এবং আকার সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। কিন্তু আমি শেখাবো আজকে অন্য একটা মেথডে, যেখান থেকে আমাদের সহজে আমাদের অণুর আকৃতিগুলোকে আমাদের সহজে নির্ণয় করতে পারবো। আমরা এখানে অনেকগুলো অণুর আকৃতি সম্পর্কে ধারণা আমরা দেব। তো কি আমরা অণুর আকৃতি সম্পর্কে ধারণা দেব? প্রথমে আমরা একটা অণু লিখেছি যে AB2 টাইপের। প্রথম যে অণুটা লিখেছি আমরা AB2 টাইপের। আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে একটা অণুর আকৃতি বা হাইব্রিডাইজেশন নির্ণয় করা সবথেকে শর্টকাট মেথডে, যে হাইব্রিডাইজেশন একটা অণুর যদি আমরা বের করি তাহলে এটাকে কেন্দ্র পরমাণু বা সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সি মাইনাস শেয়ার্ড অ্যাটম SA, শেয়ার্ড অ্যাটম বলছি, বা আমরা অন্যভাবে বলতে পারি এটাকে অ্যাটাচড অ্যাটম, ইনটু তার লোয়েস্ট ভ্যালেন্সি মাইনাস, যদি আয়ন হয়, আয়ন তো দু প্রকার হতে পারে, কি আয়ন হতে পারে? একটা ক্যাটায়ন হতে পারে, অথবা কি হতে পারে, অ্যানায়ন হতে পারে। বাই 2 প্লাস কি আছে? প্লাস হচ্ছে শেয়ার্ড অ্যাটম বা অ্যাটাচ অ্যাটম। তাহলে এই যে ফর্মুলাটা আমি লিখেছি, এই ফর্মুলা দিয়ে আমরা এই যে এতগুলো অণু আছে, এখান থেকে আমাদের এইচওর অর্ডারটা আমাদের 2, এখানে হচ্ছে 3, এটাতে 4, এটাতে কত? এটাতে হচ্ছে 5, এটাতে এইচওর অর্ডার হচ্ছে 6, এটা হচ্ছে 7। তাহলে যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়ের সংখ্যা, সে বন্ড পেয়ার হতে পারে, লোন পেয়ার হতে পারে। যদি 2 হয় তাহলে তার হাইব্রিডাইজেশন কত বলি? আমাদের SP বলি। যদি 3 হয় তাহলে আমরা বলবো SP2। তাহলে 4 হলে SP3, 5 হলে বলি আমরা SP3D, 6 হলে আমরা কি বলবো? SP3D2, 7 হলে বলবো আমরা SP3D3। অর্থাৎ এখানে একটা S অরবিটাল, একটা P অরবিটাল এখানে হাইব্রিডাইজড হয়েছে। মানে শঙ্কর কক্ষক বলতে আমাদের বলি যে সমশক্তি সম্পন্ন কক্ষক। মানে ভিভিটি তত্ত্ব মানে কি বলে, ভিভিটি তত্ত্বে যদি একটা বন্ধন সৃষ্টি হয় তাহলে আমাদের যদি কার্বনের ধরি তাহলে কার্বনের 2s এ উত্তেজিত অবস্থায় যে বা এক্সাইটেড স্টেটে ইলেকট্রন বিন্যাস কি হয়, এরকম দুটো ইলেকট্রন থাকে এসে, কিন্তু সেটা এক্সাইটেড স্টেটে পিতে চলে যায়, দিয়ে মোট 4টে ইলেকট্রন হয়। তাহলে এবার এর সঙ্গে যদি আমরা মিথেন অণু দেখি তাহলে মিথেন অণুর ক্ষেত্রে আমরা কি দেখব? মিথেন অণুর ক্ষেত্রে 4টে হাইড্রোজেন এরকম করে বন্ধন করবে। এবার এই 4টে হাইড্রোজেনের কি কক্ষক থাকে? 4টে হাইড্রোজেনের শুধু S কক্ষকই থাকে। তাহলে এই বন্ধনগুলোকে আমরা কি বন্ধন বলি? S এর সঙ্গে S, S এর সঙ্গে বলি আমরা P, S এর সঙ্গে P, এরকম করে S এর সঙ্গে P। এটা ভিভিটি তত্ত্ব অনুযায়ী। কিন্তু আমাদের মানে মিথেন অণুর যখন আমরা গঠন দেখি তখন দেখি যে এদের 4টেই বন্ধন হচ্ছে সমতুল্য, তাদের বন্ড এনার্জি সমতুল্য যখন হয় তখন এটাকে ব্যাখ্যা করতে পারে না ঠিকমতো ভিভিটি তত্ত্ব। তখন আমাদের আসে কি? হাইব্রিডাইজেশন তত্ত্ব। তো হাইব্রিডাইজেশন তত্ত্ব বলছে কি, যে এই পরমাণুগুলো যে কক্ষকগুলো থাকে সেই কক্ষকগুলো সমশক্তি সম্পন্ন কক্ষক। মানে এই 4টে কক্ষকের যে আলাদা আলাদা শক্তি, সেই আলাদা আলাদা শক্তি থাকে না, তখন তাদের মধ্যে একই পরিমাণে শক্তি সঞ্চয় হয়। অর্থাৎ এই 4টে কক্ষককে আমরা এইভাবে ডিনোট করব। আমরা এই S, এটা PX, এটা PY, এটা PZ, এই 4টে সমশক্তি সম্পন্ন। এবং তখন তাদের হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে গিয়ে তখন আমরা SS বা SP এরকম করে না করে আমরা এখানে সরাসরি তখন আমরা লিখব SP3 হাইব্রিডাইজড। এর অর্থ হচ্ছে যে সবগুলো কক্ষকের শক্তি হচ্ছে সমান। তো এই সবগুলো কক্ষকের শক্তি যখন সমান হবে সেই শক্তি স্তরগুলোকে বলি আমরা হাইব্রিডাইজড অরবিটাল। তো আমরা সে নিয়ে আলোচনা আমরা দরকার হলে পরে করব। এবার আমরা এখন যেটা করছি যে আমরা কিভাবে আমরা সহজেই অণুগুলোর আকৃতি বা আয়নগুলোর আকৃতি
সম্পর্কে ধারণা লাভ করব। আমি একটা ফর্মুলার সাহায্যে সেটাকে নির্ণয় করব আমরা। এটা হচ্ছে সিএ মানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম মাইনাস ফর্মুলাটা দেখো তোমরা, তো এই ফর্মুলাটা তো প্রয়োজন হলে তোমরা লিখে রাখতে পারো, খাতায় লিখে নেবে এই সহজে সূত্রটা। সিএ মানে সেন্ট্রাল অ্যাটম। এবার সেন্ট্রাল অ্যাটমটা কি, কেন্দ্রীয় পরমাণুটা কি? দেখো এগুলোতে অনেকগুলো আমি অণুর সাধারণ সংকেত লিখেছি। AB2 মানে হচ্ছে একটা উদাহরণ যদি দিই আমরা, তাহলে উদাহরণ হিসেবে BeCl2 দিলাম, ঠিক আছে? বা আমরা অন্য অণু হিসেবে আমরা MgCl2 দিলাম, যদিও MgCl2 হচ্ছে তড়িৎযোজী যৌগ, ঠিক আছে? তো এইরকম যে যৌগগুলো আছে এইগুলো আমরা কি করব, এগুলো হচ্ছে আমরা উদাহরণ হিসেবে টানতে পারি, যেখানে কেন্দ্র পরমাণু হিসেবে ম্যাগনেসিয়াম আর অ্যাটাচ অ্যাটম বা শেয়ার্ড অ্যাটম হিসেবে বা যুক্ত পরমাণু হিসেবে কি আছে, যুক্ত পরমাণু হিসেবে আমাদের ক্লোরিন আছে। এখানে কি, এখানে দেখো বেরিলিয়ামটা হচ্ছে কেন্দ্র পরমাণু, ক্লোরিনটা হচ্ছে অ্যাটাচ পরমাণু, তাই না? তাহলে এটা কেন্দ্র পরমাণু, এটা অ্যাটাচ পরমাণু। তাহলে এখানে এটাকে আমরা কি হিসেবে লিখছি, তাহলে এটাকে আমরা লিখছি সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু। এবার বিটাকে কি বলছি, বিটাকে বলছি অ্যাটাচড অ্যাটম বা শেয়ার্ড অ্যাটম বা যুক্ত পরমাণু হিসেবে লিখতে পারি, অ্যাটাচড অ্যাটম, ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যেগুলো যুক্ত পরমাণু আমরা বেশিরভাগই আলোচনা করি কি, আমরা সমযোজী বন্ধন নিয়ে আমরা আলোচনা করছি। ভেস্পা তত্ত্ব, ভিভিটি তত্ত্ব, লুইস থিওরি সবগুলো কিন্তু আমাদের যেগুলো ব্যাখ্যা করে সেগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড অথবা কোঅর্ডিনেট বন্ড সম্পর্কে। তো AB2 টাইপের আমরা যে অণুটা দেখছি, সেই অণুর যদি আমরা এই হাইব্রিডাইজেশন তত্ত্ব অনুসারে আমরা যদি বের করি, আমরা কিন্তু VSEPR তত্ত্ব থেকেও বের করব আমরা পরে, আমরা এটা তত্ত্ব আলাদা করে করব, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি যেটা আছে সেই থিওরি থেকে আমরা পরে আলোচনা করব। তো আপাতত এই শর্টকাট মেথডে আমরা করছি। দেখো তো এখানে কেন্দ্র পরমাণু যদি এই অণুটাকে ধরি, তাহলে এখানে কেন্দ্র পরমাণু কি আছে বলো তো, কেন্দ্র পরমাণু কি আছে এখানে, বেরিলিয়াম। তাহলে বেরিলিয়ামের শেষ কক্ষে বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কত আছে, সেটা তার সর্বোচ্চ যোজ্যতা কত আছে বলো তো, 2। দেখো এখানে অ্যাটাচড অ্যাটম বা শেয়ার্ড অ্যাটম হিসেবে কি আছে, শেয়ার্ড অ্যাটম হিসেবে ক্লোরিন আছে। তাহলে ক্লোরিন কটা আছে, 2। তাহলে 2 ইন্টু এই যে শেয়ার্ড অ্যাটম ইন্টু ভ্যালেন্সি যেটা আছে, এই ভ্যালেন্সিটা কিন্তু লোয়েস্ট ভ্যালেন্সি হতে হবে বা যোজ্যতাটা লোয়েস্ট ভ্যালেন্সি হতে হবে। তাহলে ক্লোরিনের লোয়েস্ট ভ্যালেন্সি কত, 1 বাই কত, বাই 2 প্লাস শেয়ার্ড অ্যাটম বা অ্যাটাচড অ্যাটম। এখানে শেয়ার্ড অ্যাটম কটা আছে, বেরিলিয়ামের সঙ্গে কটা ক্লোরিন যুক্ত আছে, 2। তাহলে এখানে আমরা লিখব 2। ক্লিয়ার? এবার এই যে প্রথম পার্টে কত হলো, 0 হলো। দ্বিতীয় পার্টে কত হলো, 2 হলো। টোটাল কত হলো, হাইব্রিডাইজেশন কত হলো, অর্ডার 2 হলো। তাহলে এই 2 যদি হয়, তাহলে 2 হলে কি হাইব্রিডাইজড হবে, SP। এবার SP হাইব্রিডাইজড হলে তার যে শেপটা হবে সেটা হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক। তাহলে এখানে প্রথম পার্টটাকে আমরা বলি লোন পেয়ার পার্ট, দ্বিতীয় পার্টটাকে বলি বন্ড পেয়ার পার্ট। এখানে লোন পেয়ার নেই, 0, বন্ড পেয়ার একটা আছে। তো এর গঠনটা তাহলে লিনিয়ার গঠন, BeCl। তাহলে আমাদের অণুটার জ্যামিতি বা তার যে অণুর আকৃতি বা আয়নের আকৃতি, সেই আকৃতি সম্পর্কে আমরা জানতে পেরে গেলাম, তাই না? সহজে আমরা জানতে পেরে গেলাম। এবার আমরা পরপর এইখানে যে কটা আছে এই কটা আমরা সব কটাকে কিন্তু আমরা এবার আলোচনা করে নেব। আমাদের সূত্রটা থাকলো লেখা। তাহলে এটাকে কি বললাম আমরা, কেন্দ্র পরমাণু। বিটাকে কি বললাম, অ্যাটাচড অ্যাটম বা সংযুক্ত পরমাণু বা শেয়ার্ড অ্যাটম, তাই তো? তো আমাদের এবার AB3 বা AB2 টাইপের, AB3 এটা সেন্ট্রাল অ্যাটম, বিটা কি, অ্যাটাচড অ্যাটম বা যুক্ত পরমাণু। এবার এর সঙ্গে সঙ্গে দেখো, এর সঙ্গে লেখা আছে AB2 সঙ্গে L লেখা আছে। এলটা মানে কি, এটা না হয় আমি বুঝে গেলাম, এটা মানে কি, এলটা কি? এলটা মানে হচ্ছে কোনো অণু বা আয়নের সঙ্গে যদি লোন পেয়ার থাকে, সেই লোন পেয়ারের সংখ্যাটা, যদি লোন পেয়ার একটা থাকে তাহলে আমরা একটা এল দ্বারা ডিনোট করছি, যদি বেশি থাকে তাহলে L2 বা L3 এরকম করে লিখছি আমরা। তাহলে আমরা এখানকার মানে অণুগুলো এবার দেখবো যে এই টাইপের অণু কি আছে, একটা একটা করে উদাহরণ আমরা যদি দিই, আলোচনা করে নিই আমরা।
তাহলে আলোচনা করে নিলে আমাদের সহজে আমরা করে নিতে পারবো। যেমন এই অণুটা আমরা একটা উদাহরণ করছি, আমাদের সব থেকে কমন এক্সাম্পল একটা, যেমন BF3, তাই তো? BF3 বোরন ট্রাইফ্লোরাইড। এই বোরন ট্রাইফ্লোরাইডে বোরন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। এবার কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে? যার তড়িৎ ঋণাত্মকতা কম হবে, আকারে বড় হবে, তড়িৎ ধনাত্মকতা বেশি হবে অ্যাটাচ পরমাণুর থেকে, সে কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচিত হবে। তো এই ক্ষেত্রে বোরনটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এর সূত্র ফেলে দাও। তাহলে এখান থেকে হাইব্রিডাইজেশন অর্ডার কি হচ্ছে? এটার সেন্ট্রাল অ্যাটম কত? বোরন হচ্ছে 5, সরি, বোরনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 3টে। সেটাই তার ভ্যালেন্স ইলেকট্রন বলছি আমরা। ফ্লোরিন কটা আছে? ফ্লোরিন হচ্ছে 3টে অ্যাটাচ অ্যাটম হিসেবে। এর সঙ্গে কটা? এর লোয়েস্ট ভ্যালেন্সি 1/2। হ্যাঁ, এবার এর সঙ্গে সঙ্গে দেখো এখানে -C+A আছে। এটা কিন্তু আমরা লিখছি না। কেন লিখছি না? কারণ -C মানে ক্যাটায়ন যদি থাকে, কোনো আয়ন থাকে, তাহলে ক্যাটায়নের যে আয়নটা থাকবে তার সংখ্যাটা বাদ যাবে, আর অ্যানায়ন যদি থাকে তাহলে সেই সংখ্যাটা যোগ হবে। এবারে শেয়ার্ড অ্যাটম এটা কত? 3। তাহলে প্রথম পার্টটা 0, দ্বিতীয় পার্টটা 3, টোটাল পার্ট কত? 3। 3 হলে কি হয়? 3 হলে দেখো sp2, বা sp2-র গঠন যেটা হয় সেটা হচ্ছে কীরকম গঠন হয়? sp2 হলে গঠনটা হয় ট্রাইগোনাল প্ল্যানার, সমতলিক ত্রিকোণীয়। ঠিক আছে, ত্রিকোণীয় সমতলিক। তাহলে অণুটার গঠনটা দেখো বি, এবার যে কোনো দিকে তুমি লিখে দিতে পারো যে এফ। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের BF3 অণুর আকৃতি। এবার আমরা একটা লোন পেয়ার দিয়ে একটা উদাহরণ আমরা যদি করাই, তাহলে একটা উদাহরণ যদি আমরা এখানে যদি আমরা টেনে নিই, দেখো SnCl2, এই অণুটা যদি হাইব্রিডাইজেশন বের করি, তাহলে হাইব্রিডাইজেশন বের করলে আমাদের শর্টকাট মেথডে যদি বের করি, তাহলে এটা হাইব্রিডাইজেশন করতে হচ্ছে। দেখো Sn, টিন। তাহলে টিনের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? যোজন কক্ষে 4টে ইলেকট্রন থাকে। তাহলে 4 - 2 ইন্টু কত? 1। যেহেতু দুটো ক্লোরিন আছে অ্যাটাচ অ্যাটম হিসেবে, তার ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে 2 ইন্টু 1 বাই কত? 2, প্লাস শেয়ার্ড অ্যাটম নাম্বার বা অ্যাটাচ অ্যাটম নাম্বার কত? এখানে 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4 থেকে 2 করলে এখানে কত হচ্ছে? এখানে 1 প্লাস 2। এখানে দেখো একটা লোন পেয়ার আর দুটো বন্ড পেয়ার হচ্ছে। তাহলে একটা লোন পেয়ার, একটা বন্ড পেয়ার, দুটো বন্ড পেয়ার। এটা আবার লোন পেয়ারটা এটা কিভাবে থাকবে? যে 3টে যেটা ত্রিকোণীয় দ্বিপিরামিড হচ্ছিল এটা, সেটা কিন্তু আর ত্রিকোণীয় দ্বিপিরামিড থাকছে না। কীরকম থাকছে? তাহলে আমাদের সেটা দেখব। যেটা ত্রিকোণীয় দ্বিপিরামিড ছিল সেটা ভি শেপ হয়ে যাবে। আমরা দেখো এটাকে করব। এর সংকরিত অবস্থা হচ্ছে sp2, ত্রিকোণীয় দ্বিপিরামিড হওয়ার কথা, কিন্তু এর একটা লোন পেয়ার থাকার জন্য, লোন পেয়ারটা তো আয়নের প্রকৃত যে আকৃতি, সেই আকৃতির মধ্যে পড়ে না। আয়নের আকৃতির মধ্যে পড়ে শুধু বন্ড পেয়ারগুলো। তাহলে এখানে বন্ড পেয়ারগুলো মানে SnCl2 যেটা আছে সেটাতে কটা হলো? এটা ক্লোরিন, এটা ক্লোরিন। তাহলে আমাদের দুটো ক্লোরিন দিয়ে এখানে দেখো লোন পেয়ারটাকে যদি না ধরা হয়, তাহলে এটা আকৃতি কীরকম? ভি শেপের মতো হচ্ছে, তাই না? তাহলে এটাকে, সেজন্য এটার নাম হচ্ছে ভি শেপ। তাহলে এই করে করে আমরা কিন্তু দুটো উদাহরণ করে ফেললাম। এবার বাকি উদাহরণগুলোকে আস্তে আস্তে করব আমরা, একটা করে উদাহরণ দেব। AB4 টাইপের উদাহরণটা আমরা গতদিন করেছিলাম, যে মিথেন অণু বা CCl4 এই টাইপের অণুগুলো। দেখো এখানে সহজে বের করে নিতে পারবে। এখানে হাইব্রিডাইজেশন অর্ডার কত হচ্ছে? 4টে অ্যাটাচ অ্যাটম হচ্ছে 4 × 1/2 প্লাস 4। তাহলে লোন পেয়ার 0, বন্ড পেয়ার 4টে। তাহলে টোটাল কত হলো? 4 হলে কী হবে? sp3 হাইব্রিডাইজড হবে। ঠিক আছে, তাহলে sp3 হাইব্রিডাইজড হলো। তাহলে এর গঠন কী হবে? এটা হচ্ছে টেট্রাহেড্রাল গঠন হবে। যদি এটা হয় sp3 হাইব্রিডাইজ, তাহলে তার গঠন হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলক। তাহলে চতুস্তলক হচ্ছে, কেন এটাকে চতুস্তলক বা টেট্রাহেড্রাল বলা হয়? কারণ এটা হচ্ছে 4টে তল থাকে। ঠিক আছে, 4টে তল থাকার জন্য এটাকে বলছি আমরা টেট্রাহেড্রাল গঠন। মানে যদি এরকম দেখো তোমরা, যদি এরকম একটা অণু দেখো, তাহলে কি হচ্ছে? এইদিকে একটা তল হচ্ছে, এ পাশে একটা তল হচ্ছে, আবার এ পাশে একটা তল হচ্ছে। ঠিক আছে, তাহলে মোট কটা তল হলো? 4টে তল। সেজন্য এটাকে বলছি আমরা টেট্রাহেড্রাল। ঠিক আছে,
এটা মডেল থাকলে আর একটু ভালো হতো, মডেল দিয়ে পরে দরকার হলে করে দেবো আমি। তাহলে এটাতে তো আমাদের টেট্রাহেড্রাল চতুস্তলক গঠন হয়ে গেল আমাদের। তাহলে এটা AB4 টাইপের হলো। এবার AB3L টাইপের, মানে একটা লোন পেয়ার থাকবে। এবার একটা লোন পেয়ার, তিনটে বন্ড পেয়ার। তাহলে একটা লোন পেয়ার, তিনটে বন্ড পেয়ার দিয়ে এবার আমরা করব। তাহলে একটা লোন পেয়ার, এবার তিনটে বন্ড পেয়ার দিয়ে একটা উদাহরণ আমরা দেখি কি উদাহরণ দেওয়া যায়। একটা লোন পেয়ার, তো তাহলে আমরা একটা উদাহরণ করি। অ্যামোনিয়া, কমন উদাহরণই করে দিই। অ্যামোনিয়ার যে আকার, সেটা এবারে নির্ণয় করবো। আকৃতিটা কীভাবে আমরা নির্ণয় করবো দেখো, একদম সিম্পল, তাই না? নাইট্রোজেন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের হচ্ছে 15 নম্বর শ্রেণী মৌল। তাহলে 15 নম্বর শ্রেণী মানে 5টা ইলেকট্রন আছে শেষ কক্ষে। 5টা ইলেকট্রন থাকলে তার সর্বোচ্চ যোজ্যতা কত হবে? ব্যালেন্স মানে সমযোজিত কত হবে? 5। এবারে হাইড্রোজেন অ্যাটাচ অ্যাটম হিসেবে আছে। অ্যাটাচ অ্যাটম হিসেবে থাকলে কী হবে? হাইড্রোজেনের 5টা ইন্টু তার যোজ্যতা কত? 1 বাই কত? 2 প্লাস শেয়ার্ড অ্যাটম কটা? শেয়ার্ড অ্যাটম 5টা আছে। সরি, এটা 5টা না, এটা 3টে আছে। 3, তাহলে 3, তাহলে 3 ইন্টু এখানে আর ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে এখানে কত হলো? 1 প্লাস কত হলো? 3, তাহলে টোটাল কত হলো? 4। যেখানে একটা লোন পেয়ার, ফার্স্ট পার্টটা আমরা বলি, এই যে প্রথম যে এই পার্টটাকে বলি লোন পেয়ার পার্ট, এটাকে বলি বন্ড পেয়ার পার্ট। তাহলে লোন পেয়ার একটা আর বন্ড পেয়ার হচ্ছে 3টে। তাহলে এখানে এই AB3 মানে বন্ড পেয়ার মোট টোটাল হচ্ছে 3টে বন্ড পেয়ার থাকছে আর একটা হচ্ছে লোন পেয়ার। তাহলে লোন পেয়ারটা এবার টেট্রাহেড্রাল গঠনে লোন পেয়ারটা যে কোনো এক জায়গায় দিয়ে দেবো আমাদের। তো এইটা যে একটা লোন পেয়ার থাকার জন্য তো ওটা প্রকৃত গঠন তখন আর থাকছে না, তখন লোন পেয়ার ইলেকট্রনটা তো গঠনের মধ্যে পড়ে না বলে ওর গঠনটা হয়ে যায় তখন এইরকম, মানে মাথাটা থাকে না, নিচের দিকটা থাকে। তাহলে এটা কি দেখো, পিরামিডের মতো দেখতে হচ্ছে, সেই জন্য এটা পিরামিডাল বলছি আমরা, ঠিক আছে? তারপরে AB2L2 টাইপের, AB2L2 টাইপের এটার এবার উদাহরণ করাবো আমরা। তাহলে AB2L2 টাইপের উদাহরণ যখন আমরা টানবো তখন আমাদের কমন উদাহরণ হচ্ছে H2S বা H2O। আয়নগুলো করাতে পারি আমি, আয়নগুলোকে আমি করাবো, আয়নগুলোকেও করাতে হবে। একটা দুটো উদাহরণ দেখছি আমি, কমনগুলোকে করিনি। তো এখানে যদি আমরা জল দেখি, তাহলে জলের মধ্যে এখানে হাইড্রোজেনের আকার ছোট, অক্সিজেনের আকার বড়, কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হাইড্রোজেনের থেকে। তার সত্ত্বেও এখানে অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরা হবে। তাহলে কেন্দ্রীয় পরমাণু হিসেবে অক্সিজেন ধরলে এর শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? যোজন কক্ষে 6টা ইলেকট্রন থাকে। তাহলে যোজন কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে, তাই না, 6টা ইলেকট্রন যদি থাকে তাহলে তার যোজ্যতা কত হবে? 6 মাইনাস যোজন ইলেকট্রন সংখ্যা মাইনাস শেয়ার্ড অ্যাটম। শেয়ার্ড অ্যাটম এখানে কটা আছে? 2টো বা অ্যাটাচ অ্যাটম ইন্টু তার যোজ্যতা 1/2 প্লাস এখানে অ্যাটাচ অ্যাটম হিসেবে বা শেয়ার্ড অ্যাটম হিসেবে কটা থাকছে? 2টো। তাহলে চলো এখানে কত হচ্ছে? 2 + 2, তাহলে 2টো লোন পেয়ার, এটা হচ্ছে বন্ড পেয়ার পার্ট। টোটাল কটা? 4 হলে কী হবে? sp3। তাহলে টেট্রাহেড্রাল গঠন অনুযায়ী যদি আমরা লিখি এর গঠন, তাহলে এখানে একটা লোন পেয়ার দিব, এদিকে একটা লোন পেয়ার দিব, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। কিন্তু অ্যাকচুয়ালি মানে এইভাবে তো লেখা হয় না, এর গঠনটা এইভাবে লেখা হয়, লোন পেয়ার খরগোশের মতো দেখতে হয়, যেটাকে আমরা দেখো ভি শেপের মতো দেখতে লাগছে, তাই না? তাহলে এর গঠন হচ্ছে, তাহলে আমাদের এর গঠন পেয়ে গেলাম আমরা কি? ভি শেপ পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমাদের এটা মোটামুটি AB3L AB2L2 এটা টাইপ, দুটো টাইপ হয়ে গেল আমাদের। এবার আমরা উদাহরণে আসবো AB5 টাইপের। AB5 টাইপের মানে 5 যদি হয় তার সংকরায়িত অবস্থা কত হচ্ছে? মানে হাইব্রিডাইজেশন অর্ডারটা হচ্ছে sp3d। তাহলে এটা একটা, দুটো, তিনটে, চারটে টাইপ হয়ে আছে। এখানে 4টে টাইপের আমাদের উদাহরণ এবার করাতে হবে। প্রত্যেকটাতে আমি একটা করে উদাহরণ করাচ্ছি যাতে কনসেপ্টটা তৈরি হয়। এবার কনসেপ্ট তৈরি হলে তখন তোমরা শর্টকাট মেথডে নিট পরীক্ষা বা IIT পরীক্ষা, অন্যান্য যেগুলো অল ইন্ডিয়ার পরীক্ষাগুলো আছে সেগুলো দিতে সুবিধা হবে। শর্টকাট মেথডে হাইব্রিডাইজেশনটা বের করে নিতে পারবে তোমরা। যতই কঠিন থাকুক না কেন সেগুলোকে একদম মানে সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে নিতে পারবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তো আমাদের AB5 টাইপের এখানে কোনো লোন পেয়ার নেই। তাহলে লোন পেয়ার নেই এরকম একটা উদাহরণ যদি আমি টানি, তাহলে APCl5 একদম সহজে। তাহলে এখানে কত হবে? ফসফরাস মানে 5টা ক্লোরিন হচ্ছে 5 × 1 / কত? 2 প্লাস শেয়ার্ড অ্যাটম হচ্ছে 5। তাহলে বন্ড পেয়ার পুরোটাই 5টাই বন্ড পেয়ার, লোন পেয়ার নেই, লোন পেয়ার 0। তাহলে লোন পেয়ার যদি 0 হয়
তাহলে এর গঠন কীরকম হবে? এর গঠন হবে এইরকম, একটা ত্রিকোণীয় দ্বিপিরামিড। এটাকে ত্রিকোণীয় দ্বিপিরামিড বলা হয় কেন? মানে এর এখান থেকে যদি আমরা টানি তাহলে এটা কী হবে? ত্রিভুজের মতো দেখতে হয়, ঠিক আছে? তাহলে এখানে ফসফরাস, এইগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল পজিশন, ঠিক আছে? তো এইগুলোকে বলি আমরা অ্যাক্সিয়াল পজিশন। কিন্তু এই যে আমি এইটাকে আমি পুরো দাগ দিয়ে লিখেছি, তো এটা গঠন বোঝানোর জন্য লিখেছি, কিন্তু এটা বন্ধন থাকে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা গঠনটাকে বোঝানোর জন্য বা শেপটাকে বোঝানোর জন্য আমি লিখেছি যে এটা কিভাবে ত্রিকোণীয় দ্বিপিরামিড হচ্ছে, সিএল 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 সিএল। তো এইখান থেকে আমাদের এটাকে শেপটাকে বোঝানোর জন্য আমরা কি করতে পারি? এটাকে ডট 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 দিয়ে লিখতে পারি, তাই তো? তাহলে ডট 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 দিলে লিখে দিলাম আমরা সহজে এটাকে PCl5 অনুর যে আকৃতি, সেই আকৃতিটা আমরা TBP, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ত্রিকোণীয় দ্বি পিরামিড। দেখো এটা ত্রিভুজের মতো আছে, ত্রিকোণীয়, আর এটা উপরে একটা মানে এটাকে যদি আমাদের ত্রিভুজ ধরা হয়, মানে এটাকে একটা যদি ত্রিভুজ ধরি আমরা, এইটাকে আমরা যদি একটা ত্রিভুজ ধরি, তার উপরের দিকে যদি এরকম আছে, তো দেখো এটা এইদিকে একটা তল, এদিকে একটা তল, এদিকে একটা তল দিলে এটা কী হচ্ছে? একটা মানে পিরামিডের মতো আকৃতি লাভ করছে, সেজন্য এটাকে পিরামিডাল বলা হচ্ছে। তো এইরকম পিরামিড কি আছে? এখানে দেখো এদিক দিয়ে একটা পিরামিড আছে, আবার নিচের দিকেও একটা পিরামিড আছে, দুটো পিরামিড আছে বলে এটাকে বলা হচ্ছে বাই পিরামিডাল। আমাদের এরকম যদি প্রত্যেকটা বন্ড পেয়ার ইলেকট্রন থাকে তাহলে এরকম গঠন পাওয়া যাবে। কিন্তু বন্ড পেয়ারের সঙ্গে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে তার আকৃতি কীরকম হবে, এবার সেইগুলো আমরা একটা একটা করে দেখব। তাহলে আমাদের এই অণুটা হয়ে গেল AB5টা। তাহলে এই AB4L এই টাইপের একটা অণুর উদাহরণ আমরা এবার দেখব। তাহলে AB4L টাইপের এরকম একটা উদাহরণ যদি দেখি, তাহলে SF4, তাহলে SF4 এই যে অণুটা আমরা দেখছি, তাহলে এই অণুটা কি দেখব আমরা? প্রথমে হাইব্রিডাইজেশন দেখব। তাহলে এর কেন্দ্রীয় পরমাণু সালফার, শেষ কক্ষে কটা? 6টা ইলেকট্রন। শেয়ার অ্যাটমে কি আছে? ফ্লোরিন। তাহলে ফ্লোরিন বা অ্যাটাচ অ্যাটমে ফ্লোরিন আছে 4 × কত? 1/2 প্লাস 4, ঠিক আছে? তো দেখো এখানে একটা লোন পেয়ার, 4টে বন্ড পেয়ার, টোটাল কত? 5। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা আমরা এবার টিবিপি গঠনের কোথায় দিব? এটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, এটাতে মাথায় রাখবে। এটা তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে এইটার এই যে লোন পেয়ার ইলেকট্রন যেটা থাকবে, সেই লোন পেয়ার ইলেকট্রনটা অবশ্যই আমরা টিবিপি গঠনের ইকুইটোরিয়ালে দেব। ইকুইটোরিয়াল বলতে কোনটাকে বোঝায়? সালফার, এইগুলো পজিশন যেগুলো আছে এগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল পজিশন। ঠিক আছে? এবার যে কোনো একটা এখানে হোক এখানে হোক, এই ইকুইটোরিয়াল পজিশনে একে দেওয়া হবে। তো এই যে দেওয়া হলো ইকুইটোরিয়াল পজিশনে, তাই তো? তাহলে ইকুইটোরিয়াল পজিশনে যদি দেওয়া হয় তাহলে আমাদের কি হবে? এর গঠনটা যেটা হবে সেটা হচ্ছে, দেখো এটা একটা মানে সেই খেলনা ঢেকির মতো দেখতে, সেজন্য এটাকে বলা হয় সি-স। এর যে প্রকৃত গঠন পেন্টাগোনাল বাইপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিডাল না হয়ে এর গঠন হয়ে যাচ্ছে সি-স, মানে ঢেকির মতো দেখতে হয়ে যায়, ঠিক আছে? ঢেকি যেরকম দেখতে হয় সেরকম দেখতে হয়ে যায়। তাহলে এর গঠনটা আমরা শিখে নিলাম যে কীভাবে AB4L টাইপের গঠন হবে। এবার যদি AB3L2 এই উদাহরণটাই যদি আমরা আসি, AB3L2 টাইপের এবারে উদাহরণ একটা করাবো আমরা। তাহলে AB যেখানে দুটো লোন পেয়ার আছে আর 3টে কি আছে? 3টে বন্ড পেয়ার আছে, ঠিক আছে? দেখো AB3 মানে 3টে বন্ড পেয়ার, আর এখানে কটা আছে? দুটো লোন পেয়ার। এবার এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেব। যেমন ClF3 এই অণুটাকে যদি আমরা দেখি, ক্যালকুলেশন করি, ক্লোরিন শেষে 7টা, ক্লোরিন 3টে আছে, 3 × 1/2 প্লাস প্লাস কি আছে বলো? প্লাস 3টে ফ্লোরিন আছে। তাহলে 3টে ফ্লোরিন থাকলে কী হবে? 3 হবে। তাহলে এটাতে কত হলো বলো তো? 7 - 3 এটা যদি করা হয় তাহলে এটা দুটো লোন পেয়ার, 3টে বন্ড পেয়ার, তাহলে এর
টোটাল কত হলো 5, 5 হলে কী হবে sp3d হলো। তাহলে sp3d হলে গঠন কী হবে, টিবিপি গঠন হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে। কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল হলে এর যে লোন পেয়ার দুটো আছে সেই লোন পেয়ার দুটো কোথায় রাখবো আমরা, লোন পেয়ার দুটো ইকুইটোরিয়াল রাখবো। মানে এই যে টিবিপি গঠন, এই টিবিপি গঠনের লোন পেয়ারগুলোকে আমরা, এই পজিশনগুলোকে আমরা বলি ইকুইটোরিয়াল পজিশন। এখানে ক্লোরিন একটা, আর এখানে ClF3। এইটাকে দেখো এখানে তাহলে কি করলাম, এটাকে ক্লোরিন করে দিলাম, নিচেরটাতে কি করলাম আমরা ক্লোরিন করে দিলাম, ঠিক আছে। তো এই যে গঠনটা হলো, এই গঠনটা কিন্তু লোন পেয়ার তো কোনো আকৃতিতে পার্ট নেই, অংশ নেই। তো এই লোন পেয়ারটাকে প্রকৃত গঠনে ধরা হয় না। যদি না ধরা হয় তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, লোন পেয়ারটাকে ছেড়ে দাও, তাহলে কীরকম আকৃতি হচ্ছে দেখো, একটা টি শেপ বলা হচ্ছে এর যে আকৃতি, তাহলে এর আকৃতিটা টি শেপড বলা হয়। টি আকৃতির বলছি আমরা, এটাকে কি আকৃতি বলছি আমরা, টি আকৃতি বা টি শেপ বলা হচ্ছে, বোঝা গেল। তাহলে আমাদের টি আকৃতি বা টি শেপ যখন হয়ে গেল, তারপরে আমাদের পরের যে উদাহরণটা আছে এই Ab2L3 টাইপের, এগুলো আমরা উদাহরণ টানবো, এবার দেখবো এইগুলোর ক্যালকুলেশন করাও দেখিয়ে দেবো আমি। তারপরে দেখো এখানে দেখো সহজে আমরা করবো এবার Ab2, যেমন XCF2 ICl2 মাইনাস I3 মাইনাস, এই আয়নগুলো উদাহরণের মধ্যে পড়ে, XCF2 ICl2 মাইনাস I3 মাইনাস। তো XCF2 যদি ক্যালকুলেশন করি তাহলে জেননের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কটা, 8টা, তাই তো। তাহলে 8 মাইনাস ফ্লোরিন কটা আছে অ্যাটম হিসেবে 2টো, তাহলে মাইনাস 2 ইন্টু কত 1, কারণ ওর লোয়েস্ট ভ্যালেন্সি হচ্ছে 1, বাই 2 প্লাস 2। তাহলে এখানে লোন পেয়ার, নাম্বার অফ লোন পেয়ার কটা হচ্ছে 3টে, বন্ড পেয়ার কটা হচ্ছে 2টো, তাহলে লোন পেয়ার 3টে, বন্ড পেয়ার 2টো, তাহলে টোটাল কত, টোটাল 5। 5 হলে কি হবে sp3d। এবার 5 হলে sp3d হলো, এই sp3d এর হাইব্রিডাইজেশন কত হবে, তাহলে হাইব্রিডাইজেশন যখন sp3d পেয়ে গেলাম, এর গঠনটা হবে টিবিপি গঠন হলে, এবারে দেখো ত্রিকোণীয় দ্বিপিরামিড যদি হয় তাহলে টিবিপি গঠনটা আমরা লিখছি। এবার জেনন লোন পেয়ারগুলো অবশ্যই আমাদের ইকুইটোরিয়ালে চলে গেল, ফ্লোরিন ফ্লোরিন। দেখো এইখানে লোন পেয়ার থাকার জন্য এটা কিন্তু আকৃতি যেটা, সেই আকৃতিতে কোনো এর অংশ নেই, আছে কি আকৃতিতে লোন পেয়ারটাকে তো ধরা হয় না। তাহলে লোন পেয়ারটাকে যদি আমরা না ধরি তাহলে এর যে অণুর গঠন, প্রকৃত গঠন, সেটা কি হয়ে গেল, লিনিয়ার বা সরল রৈখিক, তাই তো। তাহলে সরল রৈখিক হয়ে গেল আমাদের। এবার আমরা আয়নগুলো করবো। আয়ন তো এখন অবধি একটাও করিনি আমরা, একটা ফার্স্ট একটা আয়ন ট্রাই করি, আমরা I3 মাইনাসটাই করি। I3 মাইনাস এখানে অ্যাকচুয়ালি অসমযোজী বন্ধনে থাকে, I মাইনাসের সঙ্গে I2-র একটা অসমযোজী বন্ধন থাকে, ঠিক আছে। তো সেখানে একটা আয়োডিনকে আমরা কেন্দ্র পরমাণু ধরি, আর বাকি দুটো আয়োডিনকে আমরা অ্যাটাচড অ্যাটম বা শেয়ার্ড অ্যাটম হিসেবে ধরি। তাহলে একটা আয়োডিনকে যদি আমরা এরকম I2 এরকম করে যদি আমরা লিখি, তাহলে আমাদের কেন্দ্রীয় পরমাণু আয়োডিন, আবার অ্যাটাচড পরমাণু হচ্ছে আয়োডিন। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা অনেক সময় মানে এটা জয়েন্টে দিয়েছে অনেকবার পরীক্ষায়। তো এইখানে দেখছি আয়োডিনের শেষ কক্ষে 7টা ইলেকট্রন, কিন্তু দ্বিতীয় যেটা অ্যাটাচড অ্যাটম থাকবে সেটার কত হবে, 2 ইন্টু কত 1/2। এবার এইখানে দেখুন আধান চলে এসছে, আয়নের আধান চলে এসছে, নেগেটিভ আধান। নেগেটিভ থাকা আধান থাকা মানে কি, অ্যানায়ন আছে, অ্যানায়ন থাকলে কি হবে, প্লাস এ, যে আধানটা থাকবে সেটা যোগ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস একটা আধান আছে, টোটালটার উপরে একটা আধান আছে, তাহলে যোগ করে দিলাম একটা, প্লাস করে দিলাম, +1 হয়ে গেল। প্লাস শেয়ার্ড অ্যাটম কটা আছে, 2টো। তাহলে দেখো এখানে কটা হচ্ছে, 3টে লোন পেয়ার আর 2টো বন্ড পেয়ার।
তিনটে লোন পেয়ার হলো আর দুটো বন্ড পেয়ার হলো। টোটাল কটা হলো? টোটাল ইলেকট্রন পেয়ার হলো পাঁচটা হলো sp3d, মানে sp3 তিনটে p, মানে তিনটে p কক্ষক, একটা d আর s একটা দিয়ে যে গঠনটা হবে সেই গঠনটা যদি দেখি আমরা আইডেন তো কেন্দ্রীয় পরমাণু, তাহলে আইটা কেন্দ্রীয় পরমাণু লিখলাম। আই এটাকে যদি আমরা টোটালটা কি হবে, টোটালটার উপরে একটা মাইনাস আধান, তাহলে এটা হচ্ছে i3 মাইনাস আয়নের গঠন। এবার আমরা এইগুলো তাহলে আমাদের 5 অবধি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা AB6 মানে কেন্দ্র পরমাণু এবং 6টা অ্যাটাচ পরমাণু, এটাতে 5টা, এটা একটা লোন পেয়ার, এটা 4টে, দুটো লোন পেয়ার, এইগুলো এবার দেখবো। এইগুলোর একটা করে উদাহরণ করে দেবো আমি। AB6 টাইপের, প্রথমে AB6 টাইপের একদম সিম্পল উদাহরণে SF6 দেখো, একদম ক্যালকুলেশন করো। 6 মাইনাস 6 ইন্টু 1/2 প্লাস 6, 0 প্লাস 6, তাহলে কত হলো এর? 6 হলে কি হবে? sp3d2। তাহলে এর যে গঠন, সেই গঠনটা হয় অক্টাহেড্রাল, মানে অষ্টতলীয়। তাহলে সালফারের যদি ধরা হয়, এখানে ডট 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 দিয়ে এটাকে জুড়ে দিতে পারো। এই যে এটা অষ্টতলীয়, অষ্টতলীয় মানে 8টা তল। দেখো এইদিকে একটা তল, এদিকে একটা তল, এপাশে একটা, ওপাশে একটা, মানে একটা স্কোয়ার প্ল্যানারের উপরে, মানে একটা স্কোয়ার প্ল্যানারের উপরে এখানে ফ্লোরিন পরমাণু থাকার জন্য দেখো এইদিকে একটা তল আসছে, এইদিকে একটা তল আসছে, পিছনের দিকে একটা তল আসছে, তাহলে মোট কটা? 4টে তল আসছে, ঠিক আছে। আর একইভাবে এই নিচের ফ্লোরিন থাকার জন্য নিচেরও 4টে তল আসছে, তাহলে মোট কটা তল আসছে? 8টা তল আসছে। সেজন্য এটাকে বলা হয় অক্টাহেড্রাল গঠন বা অষ্টতলীয় গঠন। এবার এখানে কোনো লোন পেয়ার নেই, তো লোন পেয়ার না থাকার জন্য এর প্রকৃত গঠন যেটা সেটাই থেকে যাচ্ছে। কিন্তু যদি লোন পেয়ার থাকে তার গঠনটা একটু পরিবর্তন হয়ে যায়। কীরকম পরিবর্তন হয়ে যায় আমরা উদাহরণ যদি দেখি, তাহলে উদাহরণ আমরা দেখব, যদি এইটা দেখি যে AB5L টাইপের, তাই তো AB5L টাইপের, যেমন এটা IF5 যদি দেখি, IF5, তাহলে আয়োডিন এখানে কেন্দ্রীয় পরমাণু 7 মাইনাস কত? শেয়ার্ড বা অ্যাটম হিসেবে ফ্লোরিন আছে 5 ইন্টু 1/2 প্লাস 5, তাহলে এখানে একটা লোন পেয়ার, 5টা বন্ড পেয়ার, টোটাল 6 হলে sp3d2। এবার এই সূত্র থেকে আমাদের সহজে আমরা গঠনটা দেখতে পাবো যে ফ্লোরিন 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 ফ্লোরিন। এবার লোন পেয়ারটা এক্ষেত্রে যেমন টিপিপি গঠনের লোন পেয়ার আমরা দিচ্ছিলাম ইকুইটোরিয়াল পজিশনে, কিন্তু অক্টাহেড্রাল গঠনে আমরা লোন পেয়ারটা দিব কোথায়? অ্যাক্সিয়াল পজিশনে। এবার উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দিলেই হবে। একটা ফ্লোরিন উপরে রেখে দিলাম আর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা আমরা নিচের দিকে দিয়ে দিলাম। তাহলে কী হলো? এটার অক্টাহেড্রাল গঠন থাকছে, কিন্তু প্রকৃত যে অণুর আকৃতি সেটাতে এই পিরামিডটা তো থাকছে না। তাহলে কি থাকছে? এটা একটা বর্গর উপরে পিরামিড, সেজন্য এটাকে বলা হয় স্কোয়ার পিরামিডাল। স্কোয়ার পিরামিডাল, এটাকে বলছি আমরা স্কোয়ার পিরামিডাল। এই একইভাবে যদি দুটো লোন পেয়ার থাকে, তাহলে দুটো লোন পেয়ারের উদাহরণ যদি আমরা করি, তাহলে এই লোন পেয়ারটাকে এখানে দিয়ে দেবো, আর কিছুই নেই। দুটো লোন পেয়ার থাকলে শুধু যে লোন পেয়ারটা নতুন করে আসবে সেই লোন পেয়ারটা আমরা ইকুইটোরিয়ালে না দিয়ে আমরা অ্যাক্সিয়াল পজিশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের একটা উদাহরণ যদি দেখি, তাহলে উদাহরণ কী হবে আমাদের? HCF4 জেনন টেট্রাফ্লোরাইড। তাহলে কেন্দ্র পরমাণু জেনন 8 মাইনাস কত? ফ্লোরিন 4টে আছে, 4 ইন্টু 1/2 প্লাস শেয়ার্ড অ্যাটম কটা আছে? 4টে, তাহলে 2 প্লাস 4, দুটো লোন পেয়ার, 4টে বন্ড পেয়ার, তাই তো। তাহলে দুটো লোন পেয়ার আছে আমাদের, 4টে বন্ড পেয়ার আছে, তাহলে মোট কটা হলো? মোট 6টা। তাহলে 6টা হলো, তাহলে 6টা যখন হলো, তাহলে 6 হলে আমাদের sp3 কি হলো? d2 হলো।
এবার দেখো লোন পেয়ার দুটো আমরা কোথায় দিব, একদম সিম্পল, যে এখানে ফ্লোরিন 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 ফ্লোরিন, এই লোন পেয়ার ইলেকট্রনটা আমরা অ্যাক্সিয়াল পজিশন। তাহলে মানে এর প্রকৃত গঠন কি হচ্ছে, উপরে তো কোনো লোন পেয়ার পার্ট থাকছে না গঠনে, অনুর যে আকৃতি সেই আকৃতিতে কোনো লোন পেয়ারের অংশ থাকছে না, শুধুমাত্র এইটুকু থাকছে। তার মানে এটাকে যদি দেখা হয় তাহলে এটা স্কোয়ার, মানে বর্গর মতো। তাহলে এটার মানে গঠন হচ্ছে স্কোয়ার প্ল্যানার, ঠিক আছে, সমতলিক বর্গাকার। বোঝা গেল? তাহলে আমাদের এই অবধি দেখো সহজে আমরা কত সহজে আমরা এতগুলো অনুর আকৃতি নির্ণয় করে ফেললাম, তাই না? এখানে দেখো অনেকগুলো মানে পার্টে আমরা 2, 3, 4, 5 হাইব্রিডাইজড, 6 হাইব্রিডাইজড করে ফেললাম। এবার আমাদের লাস্ট আজকে আমার আরেকটা করাবো, সেটা হচ্ছে AB7 টাইপের। তাহলে AB7 টাইপের একটাই আমরা লোন পেয়ার পার্টের কোনো উদাহরণ আমরা দেখিনি এখনো, মানে লিখিনি, পরে আমরা দেখব। তো এখানে দেখো AB7 IF7 একটা উদাহরণ হিসেবে নিলাম আমরা IF7। এখানে কেন্দ্রীয় পরমাণু কি আয়োডিন, তাহলে আয়োডিনের শেষ কক্ষে কটা, 7টা, মাইনাস ফ্লোরিন কটা আছে, 7টা আছে, 7 × 1 বাই কত 2 প্লাস 7, তাহলে লোন পেয়ার পার্ট 0, বন্ড পেয়ার পার্ট 7, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 7টা। তাহলে টোটাল 7 হলে কি হবে, sp3d3 পেন্টাগোনাল বাই পিরামিডাল। কি বললাম, পেন্টাগোনাল বাই পিরামিডাল, মানে পঞ্চভুজ এক কথায়। এখানে থেকে যদি করো তাহলে এটা পঞ্চভুজ হলো। আয়োডিন দিলে ফ্লোরিন 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 ফ্লোরিন, সমযোজী বন্ধনগুলোকে এঁকে দাও, উপরে ফ্লোরিন নিচে ফ্লোরিন। এবার এইগুলো তো গঠনের মধ্যে পড়ে না, তাহলে এইগুলোকে আমরা পরে ডট 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 দিয়ে লিখে দেবো, কারণ এগুলো তো সমযোজী বন্ধন নয়। তাহলে এইগুলোকে আমরা এখানে আমরা তখন ডট 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 দিয়ে এই বন্ধনগুলোকে, মানে আমি পেন্টাগোনাল বোঝানোর জন্য ওখানে আমি লিখে দিয়েছিলাম, এবার এটাকে ডট 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 দিয়ে লিখে দাও। তাহলে এটা আমাদের, এটা হচ্ছে পঞ্চভুজ, তার সঙ্গে দুটো পিরামিড আছে, সেজন্য এটাকে বলছি আমরা পেন্টাগোনাল বাই পিরামিডাল। এই আমাদের তাহলে মানে ভেসপার তত্ত্ব অনুযায়ী যেটা বিভিন্ন অণুর আকৃতি বা আয়নের আকৃতি যেটা নির্ণয় করা হয়, সেই নির্ণয় না করে আমরা খুব সহজে এবং শর্টকাট মেথডে কিভাবে আমরা করে নিলাম দেখো, এবং সহজেই তোমরা বিভিন্ন রকম অণু, যত ইনঅর্গানিকের এই টাইপের যৌগ আছে, সেই যৌগগুলোকে সহজে শর্টকাট মেথডে তাদের আকৃতিগুলোকে জেনে নিতে পারবে, ঠিক আছে? তাহলে আমাদের এই অবধি থাকলো, এরপরে আমরা অন্যগুলো দেখব, এর পরের দিন আবার অন্য টপিকে যাব।